কিন্তু কিছুতেই বাগে আনতে পারছি না ওটাকে। হাতটা যদি মুক্ত করতে পারতাম কোনোভাবে। ক্রমশ দুর্বল হয়ে পড়ছি আমি। এখনো এক বিন্দু শিথিল হয়নি কুকুরের কামড়। মাথার ভেতর ঝাঁঝা করছে। এবার মুখ থুবড়ে পড়ব। হ্যাঁচকা এক টানে আমাকে একদিকে ঘুরিয়ে দিল কুকুরটা। মনে হলো লিও আর খানকে মাটিতে পড়ে ধস্তাধস্তি করতে দেখলাম যেন। একটু পরেই আরেক পাক ঘোরার সময় দেখলাম একটা পাথরে হেলান দিয়ে বসে আছে খান। আমার দিকে চোখ। নিজের এই ভয়ানক বিপদের মধ্যেও তরাক করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। মেরে ফেলেছে লিওকে। এখন কুকুরটা আমাকে কি করে ছিঁড়ে টুকরো টুকরো করে তাই দেখছে তাড়িয়ে তাড়িয়ে। এরপর বেশ কিছুক্ষণ অন্ধকার। কিছু মনে নেই আমার। হঠাৎ হাতের তীব্র যন্ত্রণাকাতর টান শিথিল হয়ে এলো। যেন ঘুমের ঘোরে চমকে চোখ মেললাম আমি। সেই মুহূর্তে দেখলাম বিশাল সাপটা আকাশে উঠে যাচ্ছে। তারপর আরও আশ্চর্য, শূন্যে পাক খাচ্ছে ওটা। ভালো হাতটা দিয়ে চোখ ধরলাম। হ্যাঁ, শূন্যে পাক খাচ্ছে জানোয়ারটা। লিও তার পেছনের এক পা ধরে মাথার উপর তুলে ঘোরাচ্ছে আর এগিয়ে যাচ্ছে একটা বড় পাথরের দিকে। ঠক! পাথরের উপর আশ্রয় দিল লিও কুকুরটার মাথা। তারপর ছেড়ে দিল ওর পা। নিস্পন্দ পড়ে রইল সেটা মাটির উপর। অচেতন হয়ে পড়তে পড়তেও কি করে যেন সজ্ঞান হলাম আমি। সম্ভবত কুকুরের কামড় থেকে হাত মুক্ত হয়ে যাওয়ায় আচমকা যে ব্যথা ঝাঁপিয়ে পড়ল তাই আমাকে সজ্ঞান করে দিয়েছে। আর চিন্তা নেই হরেশ, হাঁপাতে হাঁপাতে বলল লিও। সামানের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। তবু একবার দেখি, চলো, নিশ্চিত হয়ে নেওয়া যাক। লিওর পেছন পেছন এগিয়ে গেলাম আমি। মরণ সাপদের সঙ্গে ঝুঁজতে ঝুঁজতে যেমন দেখেছিলাম তেমনি পাথরে হেলান দিয়ে বসে আছে খান। নিঃশেষিত চেহারা, পাগলামির কোনো চিহ্ন নেই চোখে। অসুস্থ শিশুর মতো বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমরা খুব সাহসী, দুর্বল গলায় বলল সে। শক্তিশালীও। আমার কুকুরগুলোকে হত্যা করেছ, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছ। অবশেষে বুড়ো ইঁদুরের ভবিষ্যৎবাণী সত্য হলো। আমি ভুল করেছি, তোমাদের নয়। আতেনকেই শিকারের চেষ্টা করা উচিত ছিল। যা হোক, আতেন রইল। আমার মৃত্যুর প্রতিশোধ ও নেবে। আমার নয়, ওর নিজের স্বার্থেই নেবে। হলদে দাড়ি, পারলে ওর হাতে পড়ার আগেই পাহাড়ে চলে যাও। অবশ্য তোমার আগেই আমি সেখানে পৌঁছাবো। আর কিছু বলতে পারল না রাশেন। ওর থুতনিটা ঝুলে পড়ল বুকের উপর। 12। খুব একটা ক্ষতি হলো না পৃথিবীর, হাঁপাতে হাঁপাতে বললাম আমি। যাই হোক, বলল লিও। হতভাগ্য লোকটা মরে গেছে। ওর সম্পর্কে খারাপ কিছু আর না বলাই ভালো। সত্যিই হয়তো বিয়ের আগে ও সুস্থ ছিল। কি করে ওর এ দশা করলে? তলোয়ারের নিচে দিয়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। তারপর তুলে নিয়ে ছুঁড়ে দিয়েছিলাম ওই পাথরটার উপর। ভাগ্য ভালো, সময় মতো ওকে কায়দা করতে পেরেছিলাম, নইলে তোমার অবস্থা শোচনীয় হয়ে যেত। খুব বেশি ব্যথা পেয়েছ হরেশ? আমার একটা হাত চিবিয়ে মণ্ড বানিয়ে দিয়েছে, আর কিছু না। চলো, তাড়াতাড়ি নদীর কাছে চলো। পিপাসায় বুক ফেটে যাচ্ছে। তাছাড়া অন্য কুকুরগুলো এসে পড়তে পারে। আমার মনে হয় না ওরা আসবে। ঘোড়া দুটোকে শেষ করার আগে অন্য কোথাও যাবে না। একটু দাঁড়াও, আমি আসছি। খানের তলোয়ার আর আমাদের বল্লম ও ছুরি দুটো কুড়িয়ে নিয়ে এলো লিও। ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর কোনো ঝামেলা ছাড়াই ধরে ফেলল রাশেনের ঘোড়াটা। কাছেই ঘাড় নিচু করে দাঁড়িয়েছিল বেচারা, ক্লান্ত বিধ্বস্ত। উঠে পড়ো বুড়ো, বলল লিও। আর হাঁটা ঠিক হবে না তোমার।
ওর সাহায্য নিয়ে উঠলাম আমি ঘোড়ার পিঠে। লাগাম ধরে টেনে নিয়ে চলল লিও। 300-400 গজের বেশি হবে না নদীর তীর, কিন্তু ব্যথা আর ক্লান্তির কারণে এই পথটুকুই অসম্ভব দীর্ঘ মনে হতে লাগলো আমার। অবশেষে পৌঁছলাম নদী তীরে। ব্যথা ক্লান্তি সব ভুলে ঘোড়া থেকে নেমে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। আমার পেছন পেছন লিও। চো চো করে পানি খেলাম, মুখ ধুলাম, তারপর আবার পানি খেলাম। পানির স্বাদ যে এমন অপূর্ব হতে পারে আগে কখনো বুঝিনি। মুখ মাথা ডুবিয়ে দিলাম পানির ভেতর। একটু পরে প্রাণ ঠান্ডা হতে উঠল লিও। জিজ্ঞেস করলো, এবার? বেশ চওড়া নদী, মনে হচ্ছে 100 গজের বেশি হবে। গভীরতা কেমন কে জানে। এখনই পার হওয়ার চেষ্টা করব না সকাল পর্যন্ত অপেক্ষা করব জানি না, দুর্বল গলায় জবাব দিলাম আমি। আমি আর এক পাও যেতে পারবো না। তীর থেকে গজ 30 দূরে ছোট্ট একটা দ্বীপ, ঘাস আর নলখাগড়ার ঝোপে ছাওয়া। ওখানে বোধহয় পৌঁছতে পারবো, বলল লিও। তুমি আমার পিঠে ওঠো, দেখি চেষ্টা করে। বিনা বাক্য ব্যয়ে ওর নির্দেশ পালন করলাম। আস্তে আস্তে পা দিয়ে নদীর তলা অনুভব করে করে চলতে লাগলো লিও। পানি খুব গভীর নয়, হাঁটুর উপরে একবারও উঠল না। কোনো রকম ঝামেলা ছাড়াই দ্বীপটার কাছে পৌঁছে গেলাম। আমাকে শুইয়ে দিয়ে লিও আবার চলে গেল তীরে। রাশেনের ঘোড়া আর অস্ত্রগুলো নিয়ে ফিরে এলো। এরপর ও বসলো আমার ক্ষত পরিষ্কার করতে। পোশাকের হাতা অনেক পুরু হওয়া সত্ত্বেও মাংস থেতলে গেছে। একটা হাড় ভেঙে গেছে বলেও মনে হলো। নদী থেকে পানি এনে ক্ষতস্থানটা ধুয়ে দিল লিও। রুমাল পেঁচিয়ে তার উপর দুর্বা ঘাসের প্রলেপ দিয়ে আবার একটা রুমাল পেঁচিয়ে বেঁধে দিল। ও যখন এসব করছে সে সময় কখন যে আমি ঘুমিয়ে গেছি বা জ্ঞান হারিয়েছি জানি না। হাতের অসহ্য যন্ত্রণা আমার ঘুম ভেঙে দিল। চোখ মেলে দেখলাম ভোর হচ্ছে। কুয়াশার পাতলা একটা স্তর জমে আছে নদী এবং দ্বীপের উপর। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার পাশেই গভীর ঘুমে নিমগ্ন লিও। একটু দূরে রাশেনের কালো ঘোড়াটা ঘাস খাচ্ছে। আবার চোখ বুঝলাম। ঠিক সেই মুহূর্তে জলের কুলকুল আওয়াজ ছাপিয়ে একটা শব্দ হলো। মানুষের কণ্ঠস্বর, কিন্তু লিওর নয়। চমকে উঠে বসলাম আমি। নলখাগড়ার ফাঁক ফোকর দিয়ে দেখতে পেলাম পাড়ের উপর দুটো অশ্বরোহী মূর্তি, একজন নারী একজন পুরুষ, এমনভাবে মাটির দিকে তাকিয়ে আছে বুঝতে অসুবিধে হলো না। আমাদের পায়ের ছাপ পরীক্ষা করছে ওরা। ওঠো, লিওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ওঠো, কারা যেন এসেছে। এক লাফে দাঁড়িয়ে পড়ল লিও। ছো মেরে একটা বর্শা তুলে নিয়েছে। পাড়ের ওরা দেখতে পেল ওকে। কুয়াশার ভেতর দিয়ে মিষ্টি একটা গলা ভেসে এলো। অস্ত্র রেখে দাও অতিথি, তোমার কোনো ক্ষতি করতে আমরা আসিনি। খানিয়া আতেনের কণ্ঠস্বর। তার সাথে লোকটা বুড়ো সামান শিম্বিরি। এখন কি করব আমরা হরেশ? আর্তনাদের মতো শোনালো লিওর গলা। আপাতত কিছুই না, বললাম আমি। আমরা কি করব তা নির্ভর করছে ওরা কি করে তার উপর। এখানে এসো। জলের উপর দিয়ে ভেসে এলো খানিয়ার গলা। আমি শপথ করে বলছি, তোমাদের ক্ষতি করতে আসিনি। দেখছো না আমরা একা? জানি না, বলল লিও। তোমরা একা না, পেছনে আরো লোক আছে, কিন্তু যেখানে আছি সেখান থেকে নড়ছি না আমরা। ফিসফিস করে শিম্বিরিকে কিছু একটা বলল খানিয়া। মাথা নেড়ে নিষেধ করলো শিম্বিরি। তর্ক করার ভঙ্গিতে আবার কিছু বলল আতেন। এই নদী অগ্নিপর্বতের সীমানা। এটা অতিক্রম করা ঠিক হবে কিনা সম্ভবত তা নিয়ে আলাপ করছে ওরা। একটু পরে শিম্বিরির ঘন ঘন মাথা নাড়া সত্ত্বেও ঘোড়া নদীতে নামিয়ে দিল খানিয়া। পানি ভেঙে এগিয়ে আসছে দ্বীপের দিকে। অজ্ঞাতা সামানো আসতে লাগলো পেছন পেছন। দ্বীপে উঠে ঘোড়া থেকে নামলো আতেন।
বলল, শেষবার দেখা হওয়ার পর অনেক দূরে চলে এসেছো তোমরা। অশুভ এক পথ বেছে নিয়েছ। ওখানে পাথরের মাঝে একজন মরে পড়ে আছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখলাম না। কি করে মারলে ওকে? এগুলো দিয়ে। দুহাত সামনে মেলে দিল লিও। আমি জানতাম। অবশ্য এজন্যে তোমাকে দোষ দিচ্ছি না। অমোঘ নিয়তি নির্ধারণ করে দিয়েছে ওর মৃত্যুর উপায়। তার নড়চড় তো হতে পারে না। তবু এমন লোক আছে যারা এ মৃত্যুর কৈফিয়ত চাইতে পারে, এবং একমাত্র আমিই পারি তাদের হাত থেকে তোমাদের রক্ষা করতে। নাকি তাদের হাতে তুলে দিতে? খানিয়া, কি চাও তুমি? সেই প্রশ্নের জবাব কাল সূর্য অস্তের আগেই যা তোমার দেয়ার কথা ছিল। ওই পাহাড়ে চলো, জবাব পাবে। অগ্নি পর্বতের দিকে হাত তুলে লিও বলল, ওখানে আমি খুঁজব আমার মৃত্যুকে। আমার মৃত্যুকে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু বলতে ছাড়ল না আতেন। আগেই তো বলেছি বিদেশি। ও জায়গা পাহারা দেয় জঙ্গলিরা। দয়া মায়া বলতে তাদের কিছু নেই। হোক, মৃত্যুই আসুক তাহলে। চলো হরেশ, ভদ্রলোকের সাথে মোলাকাত করতে যাই। আমি শপথ করে বলছি। আবার বলল খানিয়া, তোমার স্বপ্নের নারী ওখানে নেই। আমি সেই নারী, হ্যাঁ আমি। যেমন তুমি আমার স্বপ্নের পুরুষ। বেশ, ওই পাহাড়েই তাহলে প্রমাণ হবে। ওখানে কোনো মেয়ে মানুষ নেই, ব্যস্তভাবে বলল আতেন। কিছুই নেই, খালি আগুন আর একটা কণ্ঠস্বর। কার কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর? কারো না, অলৌকিক। আগুন থেকে বেরোয়। সেই স্বরের মালিককে কেউ কখনো দেখেনি, দেখবেও না। এসো হরেশ, বলে ঘোড়ার দিকে এগোলো লিও। থামো, এবার কথা বলল বৃদ্ধ সামান। মৃত্যুর মুখে এগিয়ে যাবেই তোমরা? শোনো তাহলে, আমি গিয়েছি ওই ভুতুরে জায়গায়। নিয়ম অনুযায়ী খানিয়া আতেনের পিতাকে সমাহিত করার জন্যে যেতে হয়েছিল। আমার তখনকার অভিজ্ঞতা থেকে বলছি, ভুলেও যেও না ওখানে। আর আপনার ভাইজি বলছে ওখানে কেউ যেতে পারে না, আমি মন্তব্য করলাম। বুড়োকে কিছু বলার সুযোগ না দিয়ে লিও বলে উঠল, সাবধান করে দেওয়ার জন্যে ধন্যবাদ হরেশ। আমি ঘোড়ায় জিন চাপাচ্ছি, তুমি নজর রাখো ওদের দিকে। অক্ষত হাতে একটা বল্লম তুলে নিয়ে দাঁড়ালাম আমি, কিন্তু ওরা কিছু করল না। যেমন ছিল তেমন দাঁড়িয়ে রইল ঘোড়ার লাগাম ধরে। কয়েক মিনিটের ভেতর রাশেনের ঘোড়ায় জিন চাপানো হয়ে গেল। আমাকে উঠতে সাহায্য করল লিও। তারপর বলল, আমরা চললাম। ভাগ্যে যা নির্ধারিত হয়ে আছে ঘটবে। কিন্তু খানিয়া, যাওয়ার আগে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। যথেষ্ট সহৃদয় ব্যবহার করেছ আমাদের সাথে। আমি চাইনি, তবু তোমার স্বামীর রক্তে আমার হাত রঞ্জিত হয়েছে। আমার ধারণা এই একটা ঘটনাই আমাদেরকে চিরবিচ্ছিন্ন রাখার জন্যে যথেষ্ট। তুমি ফিরে যাও। যদি কখনো কষ্ট দিয়ে থাকি, জানবে দিয়েছি অনিচ্ছায়। আমাকে ক্ষমা করো। বিদায়। মাথা নিচু করে শুনল আতেন। শেষে বলল, তোমার নম্র কথার জন্যে ধন্যবাদ, কিন্তু লিও ভেনছি, এত সহজে তো আমরা আলাদা হতে পারি না। তুমি আমাকে পাহাড়ে যেতে বলেছ, হ্যাঁ আমি যাব ওখানে। তোমার পেছন পেছন আমিও যাব ওখানে। ওই পাহাড়ের আত্মার সাথে সাক্ষাৎ করব। আমার সমস্ত শক্তি এবং জাদুবিদ্যা প্রয়োগ করব। দেখি কে জয়ী হয়। আর কিছু না বলে এক লাফে ঘোড়ায় উঠল আতেন। জল ঝাঁপিয়ে চলে গেল পাড়ের দিকে। অনুসরণ করল বৃদ্ধ শিমবিরি। কি বলল, বুঝলে কিছু? জিজ্ঞেস করল লিও। না, তবে আশা করা যায় শিগগিরই বুঝব। এখন চলো, আমরা রওনা হই। নিরাপদে নদীর ওপারে পৌঁছলাম। নদীর এ অংশেও পানি হাঁটু ছাড়িয়ে উঠল না। কাল রাতের মতো হেঁটে পার হয়ে গেলাম। পার থেকে সামান্য একটু যাওয়ার পরই শুরু হলো জলাভূমি। খুব বেশি গভীর নয়। নদী যেভাবে পেরিয়েছি
সেভাবেই পেরোতে লাগলাম এ জায়গা। যথাসম্ভব দ্রুত এগোনোর চেষ্টা করছি আমরা। তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছানোর ইচ্ছা ছাড়াও এর পেছনে যা কাজ করছে তা হলো খানিয়ার ভয়। কেন যেন মনে হচ্ছে রক্ষীদের আনতে গেছে আতেন, কাছাকাছি কোথাও লুকিয়ে থাকতে বলে এসেছে। এখন গিয়ে ডেকে আনবে অবাধ্য বিদেশিদের শায়েস্তা করার জন্যে। জলা পেরিয়ে সামান্য ঢালু একটা সমভূমিতে পৌঁছলাম। 3-4 মাইল দূরে পাহাড়ের প্রথম ঢাল পর্যন্ত বিস্তৃত সেটা। টিপ টিপ করছে বুকের ভিতর। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি হাহা করতে করতে হাজির হলো জঙ্গলিরা। এতবার এতভাবে ওদের ভীতিজনক আচরণের কথা শুনেছি যে কিছুতেই ভয়টা তাড়াতে পারছি না মন থেকে। হঠাৎ বেশ দূরে সাদা কিছু একটা পড়ে থাকতে দেখলাম। কি হতে পারে ভাবছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। একটু পরে আরও অনেকগুলো একই রকম জিনিস পড়ে থাকতে দেখলাম। তারপর আরও অসংখ্য। কৌতূহল বেড়ে উঠল আমাদের। চলার গতি আপনা থেকেই কখন যে বেড়ে গেছে খেয়াল করিনি। অবশেষে পৌঁছলাম সেখানে। জিনিসগুলো দেখলাম। প্রথমে বিশ্বাস হইতে চাইল না। ভুল দেখছি না তো? কিন্তু তা কি করে হয়? স্পষ্ট দেখতে পাচ্ছি সাদা জিনিসগুলো নরকঙ্কাল। তার মানে এই উপত্যকা বিশাল এক কবরখানা ছাড়া আর কিছু নয়। মনে হয় বড়সড় এক সেনাবাহিনী এখানে ধ্বংস হয়ে গিয়েছিল। বিষণ্ণ মনে এগিয়ে চললাম ছড়িয়ে থাকা কঙ্কালের মাঝ দিয়ে। পাহাড়ের চূড়ায় ওঠার পথ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। চারদিকে কেবল হলদেটে সাদা রঙের হাড় আর হাড়, খুলি আর খুলি। দিনে দুপুরেও গা ছমছম করে উঠতে চায়। ঘোড়াটাও কেমন যেন অস্বস্তি বোধ করছে। ঘন ঘন সশব্দে নাক টানছে। একটু পরে হাড়ের একটা স্তূপের কাছে পৌঁছলাম। এই হাড়গুলো এমন ঢিবি করে রাখলো কে? আশ্চর্য! স্তূপের উপর ছোট আরেকটা স্তূপ, হাড়েরই মনে হচ্ছে। কেন? স্তূপটার এমন চেহারা দিল কে? শিগগিরই এখান থেকে বেরোনোর পথ না পেলে পাগল হয়ে যাব। চারপাশে তাকাতে তাকাতে চিৎকার করলাম আমি। কথাগুলো আমার মুখ থেকে সম্পূর্ণ বেরোতে পারেনি। চোখের কোণ দিয়ে দেখলাম নড়ে উঠেছে স্তূপের উপরের স্তূপটা। আতঙ্কে হিম হয়ে আসতে চাইল আমার শরীর। হ্যাঁ, নড়ে উঠেছে ছোট স্তূপটা। ভাঁজ হয়ে থাকা একটা মূর্তি উঠে দাঁড়াচ্ছে। প্রথম দর্শনে মনে হলো নারী মূর্তি। আমি নিশ্চিত নই। মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে মোড়া, যেন কাফন পরা মৃতদেহ। চোখের কাছটায় দুটো গোল গোল গর্ত। হাড়ের স্তূপের উপর থেকে নেমে এলো ওটা। মমির মতো সাদা হাত উঁচু করলো ইশারার ভঙ্গিতে। ঘোড়াটা আতঙ্কে চিহি করে খাড়া হয়ে গেল দুপায়ের উপর। কে তুমি? চেঁচিয়ে উঠল লিও। দূরের পাহাড় থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো ওর কণ্ঠস্বর। কিন্তু কোনো জবাব দিল না মূর্তি। আবার ইশারা করলো। চোখের ভুল কিনা নিশ্চিত হওয়ার জন্যে লিও এগিয়ে গেল ওটার দিকে। সঙ্গে সঙ্গে দ্রুত, প্রায় হাওয়ায় ভেসে হাড়ের স্তূপের পেছনে চলে গেল মূর্তি। দাঁড়িয়ে রইল প্রেতাত্মার মতো। আবার এগোলো লিও। বোধহয় স্পর্শ করে দেখতে চায় সত্যি ভূত না অন্য কিছু। কাছাকাছি পৌঁছতেই আবার হাত উঁচু করল মূর্তি। আলতো করে ছুলো লিওর বুক। তারপর আবার হাত গুটিয়ে নিয়ে ইশারা করলো, প্রথমে উপরে চূড়ার দিকে, তারপর আমাদের সামনে কিছু দূরে পাথরের দেয়ালটার দিকে। ফিরে এলো লিও। কি করব আমরা? ওর পেছন পেছন যাব বললাম আমি। উপর থেকে বোধহয় পাঠানো হয়েছে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে। নাকি নিচে থেকে? বিড়বিড় করলো ও। একদম ভালো লাগছে না ওর ভাবভঙ্গি, চেহারা। তবু ওকে ইশারায় এগোতে বলল লিও। দ্রুত অথচ একেবারে নিঃশব্দে পাথর আর কঙ্কালের মাঝ দিয়ে এগিয়ে চলল মূর্তি। আমরা অনুসরণ করছি।
কয়েকশো গজ যাওয়ার পর নিচু একটা ঢালের মাথায় পৌঁছলো ওটা। পর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। নিশ্চয় ওটা ছায়া, সন্দেহ লিওর কণ্ঠে। গাধা, আমি বললাম, ছায়া মানুষকে স্পষ্ট করতে পারে। এগোও, এগোও। ঘোড়ার লাগাম ধরে চূড়ার কাছে পৌঁছলো লিও। ওখানে তীক্ষ্ণ একটা বাঁক নিয়েছে ঢাল। মোড় ঘুরতেই দেখতে পেলাম মূর্তিটাকে আমাদের জন্য অপেক্ষা করছে। আবার এগিয়ে চলল ওটা, পেছন পেছন আমরা। কিছু দূর যাওয়ার পর ছোট একটা সুড়ঙ্গের কাছে পৌঁছলাম। দেখে মনে হলো সুড়ঙ্গটা মানুষের হাতে তৈরি। মূর্তির পেছন পেছন ঢুকে পড়লাম প্রায় অন্ধকার সুড়ঙ্গে। লাগাম ধরে হেঁটে চলেছে লিও, ঘোড়ার পিঠে আমি। সুড়ঙ্গ থেকে বেরিয়ে জমাট বাঁধা লাভার একটা ঢাল বেয়ে উঠে যেতে লাগলাম আমরা। অসংখ্য ছোট বড় লাভার চাঙর ছড়িয়ে আছে চারপাশে। একটু দূরে কুলকুল করে বয়ে যাচ্ছে একটা পাহাড়ি ঝর্ণা। মাইল খানেক যাওয়ার পর আচমকা তীক্ষ্ণ একটা শীষের আওয়াজ শুনলাম। সঙ্গে সঙ্গে চাঙরগুলোর আড়াল থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো একদল লোক। জনা 50 তো হবেই, বেশিও হতে পারে। প্রত্যেকের চেহারায় অসভ্য এক অভিব্যক্তি। লালচে চুলদারি তাদের, গায়ের রং কালোর ধার ঘেঁষে, পরনে সাদা ছাগলের চামড়া। প্রত্যেকেরই হাতে রয়েছে বর্শা আর ঢাল। আবার শীষ বাজালো ওদের কেউ একজন। তীক্ষ্ণ স্বরে উল্লসিত চিৎকার করে উঠল পুরো দলটা। তারপর ঘিরে ফেলল আমাদের। বিদায় হরেশ, কোনো মতে বলেই খানের তলোয়ারটা বের করলো লিও। খানিয়া আর বুড়ো সামানের কথাই তাহলে ঠিক হলো। পাহাড়ের প্রথম ঢাল অতিক্রম করার আগেই মরতে চলেছি আমরা। দুর্বল গলায় বললাম, বিদায় লিও। বল্লম উঁচিয়ে এগিয়ে আসছে বর্বররা। ইতিমধ্যে আমাদের পথ প্রদর্শক অদৃশ্য হয়েছে কোনো একটা চাঙরের আড়ালে। আমরা খেয়াল করিনি। অনুশোচনায় দগ্ধ হতে লাগলো মন। আমি লিওকে পরামর্শ দিয়েছিলাম মূর্তিটার পেছন পেছন আসার, কিন্তু না। অসভ্যরা যখন মাত্র কয়েক গজ দূরে, তখন উঁচু একটা চাঙরের উপরে দেখা গেল তাকে। কোনো কথা উচ্চারণ করল না, হাত দুটো ছড়িয়ে দিল শুধু। সঙ্গে সঙ্গে আশ্চর্য এক ঘটনা ঘটল। মুখ মাটিতে দিয়ে শুয়ে পড়ল বুনো লোকগুলো প্রত্যেকে। বজ্রপাত হয়েছে যেন ওদের মাথায়। ধীরে ধীরে হাত নামিয়ে আনলো মূর্তিটা, তারপর কাছে রাখার ভঙ্গিতে ইশারা করল। বিশাল দেহী এক লোক, সম্ভবত দলনেতা, উঠে এগিয়ে গেল। হাঁটার ভঙ্গিটা অত্যন্ত বিনীত, মার খাওয়া কুকুরের মতো। মূর্তির ইশারা ও দেখল কি করে বুঝলাম না। কিছুক্ষণ নিশ্চয় মুখ নিচের দিকে থাকলেও চোখ তেড়িয়ে উকি দিচ্ছিল। হাত দুটো আড়াআড়িভাবে একটার উপর অন্যটা একবার রেখে আবার সরিয়ে এনে আরেকটা ইশারা করল মূর্তি। এবারেও কোনো শব্দ উচ্চারণ করতে শুনলাম না। দলনেতা বুঝতে পারল ইশারার মর্ম। দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলল সে। তারপর আবার সেই তীক্ষ্ণ শীষ। মুহূর্তে উঠে দাঁড়ালো বর্বরের দল। পরিমরি করে ছুটে পালালো যে যেদিকে পারল সেদিকে। এবার আবার আমাদের দিকে ফিরল পথ প্রদর্শক। ইঙ্গিতে নির্দেশ দিল এগোনোর। 2 ঘন্টা একটানা চললাম আমরা। লাভার ঢাল শেষ। ঘাসে ছাওয়া একটা সমান জায়গায় পৌঁছে ঝর্ণাটার উৎস মুখ দেখতে পেলাম কিছু দূরে। তারপর আশ্চর্য হয়ে দেখলাম আগুন জ্বলছে এক পাশে। তার উপর ঝুলছে একটা মাটির পাত্র। কিছু একটা সেদ্ধ হচ্ছে তাতে। কোনো মানুষ দেখলাম না আশেপাশে। আমাকে ঘোড়া থেকে নামার নির্দেশ দিল মূর্তি, অবশ্যই ইশারায়। তারপর ইঙ্গিতে পাত্রের পদার্থটুকু খেয়ে নিতে বলল আমাদের। খুব খুশি মনে আমি খেতে লেগে গেলাম।
প্রচণ্ড খিদে, রীতিমতো অস্থির লাগছিল এতক্ষণ। শুধু আমাদের নয়, ঘোড়াটার জন্য খাবারের বন্দোবস্ত রয়েছে দেখলাম। গরম গরম খেয়ে নিয়ে, জিনিসটা কি জানি না, তবে স্বাদ মন্দ নয়। ঝর্ণার উৎস মুখের কাছে গিয়ে পানি খেয়ে এলাম। ঘোড়াটাকেও খাইয়ে নিলাম, কিন্তু মূর্তি কিছু খেলো না, পানি পর্যন্ত না। ভদ্রতা করে আমরা একবার সাধলাম ইশারায়। নিরাসক্ত ভঙ্গিতে প্রত্যাখ্যান করল সে। খাওয়ার পর আমার হাতের ক্ষত পরিষ্কার করে আবার বেঁধে দিল লিও। এদিকে ভরপেটে খাওয়ার সাথে সাথে ঝিমুনি এসে গেছে আমার, কিন্তু ঘুমানোর সুযোগ দিল না পথ প্রদর্শক। হাত তুলে ইশারা করলো প্রথমে সূর্যের দিকে, তারপর ঘোড়াটার দিকে, যেন বোঝাতে চাইল এখনো অনেক দূর যেতে হবে আমাদের। সুতরাং আবার রওনা হলাম। দিন শেষে ঘাসে ছাওয়া এলাকা পেরিয়ে গেলাম। তারপর আবার শুরু হলো পাথরের ঢাল। মাঝে মাঝে মাথা তুলেছে দু একটা খর্বাকৃতির ফার গাছ। সূর্য ডুবে গেল। গোধূলির আলোয় এগিয়ে চললাম সেই অদ্ভুত মূর্তির পেছন পেছন। চারদিক অন্ধকার হয়ে এলো, তবু চলছি আমরা। পাহাড় চূড়ায় লাল আভা আবছাভাবে এসে পড়েছে। সেই সামান্য আলোয় পথ দেখে এগোচ্ছি। কয়েক পা সামনে মূর্তিটাকে সত্যি ভূতের মতো লাগছে এখন। একবারও পেছনে না তাকিয়ে, একটাও কথা না বলে এগিয়ে চলেছে সে। একটু পরপরই বাঁক নিচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। কিছুক্ষণের ভেতর পথের দিশা হারিয়ে ফেললাম। এখন যদি একা ফিরে যেতে বলা হয়, কিছুতেই পারবো না। চাঁদ উঠল। সরু একটা গিরিখাতের ভেতর পৌঁছলাম। এঁকে বেঁকে এগিয়ে চললাম তার ভেতর দিয়ে। একটু পরে এমন এক জায়গায় পৌঁছলাম যার সঙ্গে কেবল গ্রিক অ্যাম্ফি থিয়েটারেরই তুলনা চলে। পার্থক্য একটাই, এটা মানুষের তৈরি নয়, প্রাকৃতিক। অত্যন্ত সংকীর্ণ তার প্রবেশপথ। একজন মানুষ কোনো রকমে ঢুকতে বা বেরোতে পারে। তার উপাশে একটা ফাঁকা জায়গায় পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছোট ছোট পাথরের ঘর। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ঘরগুলোর সামনে বড় একটা চত্বর। সেখানে জড়ো হয়েছে কয়েকশো নারী পুরুষ। অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে কিছু একটা ধর্মীয় আচার পালন করছে। তাদের সামনে অর্ধবৃত্তের ঠিক কেন্দ্রস্থলে দাঁড়িয়ে এক লোক, বিশালদেহী, লাল দাড়িওয়ালা। কোমরে এক টুকরো চামড়া জড়ানো, বাকি শরীর উলঙ্গ। সামনে পেছনে দুলছে সে, হাত দুটো নিতম্বের উপর স্থির। দুলুনির তালে তালে চিৎকার করে বলছে, হো হা হা হো। সে যখন দর্শকদের দিকে ঝুঁকছে, অমনি দর্শকরাও একসাথে ঝুঁকে আসছে তার দিকে। সোজা হওয়ার সময় সবাই তার শেষের আওয়াজটার ধোঁয়া ধরে চেঁচিয়ে উঠছে, হো। চারপাশের পাহাড়ি দেয়াল থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে শব্দটা। লোকটার দীর্ঘ চুলওয়ালা মাথার উপরে বসে আছে বড় একটা সাদা বিড়াল। দুলুনির তালে তালে মৃদু মৃদু লেজ নাচছে সেটা। চাঁদনি রাত, চারপাশে পাহাড়, তার মাঝে এমন একটা দৃশ্য আর আওয়াজ। অদ্ভুত এক স্বপ্নের মতো মনে হলো আমার কাছে। যে চত্বরে জঙ্গলিগুলো এই অদ্ভুত আচরণ বা উপাসনার কাজ করছে, তার চারপাশে প্রায় 6 ফুট উঁচু একটা দেয়াল। দেয়ালের এক জায়গায় একটা দরজা। সেটার দিকে এগিয়ে চললাম আমরা সবার অলক্ষ্যে। দরজার কয়েক গজ দূরে পৌঁছে আমাদের থামতে ইশারা করলো মূর্তি। সে এগিয়ে গেল দেয়ালের নিচু একটা অংশের দিকে। অনাকাঙ্ক্ষিত কিছু একটা দেখছে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কয়েক মুহূর্ত। তারপর ফিরল আমাদের দিকে। যেখানে আছি সেখানেই থাকার ইশারা করে মুখ ঢাকলো হাত দিয়ে। পর মুহূর্তে চলে গেল সে। কোথায়, কিভাবে বলতে পারবো না। শুধু দেখলাম যেখানে ছিল সেখানে সে নেই। এখন কি করব আমরা? ফিসফিস করে জিজ্ঞেস করলো লিও। কি আর? যতক্ষণ না ও ফিরে আসে বা কিছু ঘটে, ততক্ষণ অপেক্ষা করাই উচিত আমার মনে হয়। অপেক্ষা করছি আর দেখছি জঙ্গলিদের কাণ্ড কারখানা।
একটাই দুশ্চিন্তা, ঘোড়াটা না ডাক ছেড়ে ওঠে। সেক্ষেত্রে ধরা পড়ে যাব অসভ্যদের কাছে। তারপর কি ঘটবে জানি না। দেখছি জঙ্গলিদের অদ্ভুত আচরণ। এখন আর উপাসনা মনে হচ্ছে না, মনে হচ্ছে বিচার সভা। হ্যাঁ, একটু পরে হঠাৎ মন্ত্র উচ্চারণ থেমে গেল। বিড়াল মাথায় লোকটার সামনের মানুষগুলো দুভাগ হয়ে সরে গেল দুপাশে। একই সঙ্গে তার পেছন থেকে ধোঁয়ার একটা কুণ্ডলী উঠল, যেন সাজিয়ে রাখা চিতায় আগুন দেয়া হয়েছে। সামনের মানুষগুলো আরেকটু সরে দাঁড়ালো। পেছনের ঘরগুলোর একটা থেকে পিছমোড়া করে বাঁধা 7 জন লোককে নিয়ে আসা হলো। নিম্নাঙ্গে এক টুকরো চামড়া জড়ানো, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, সব কজনের। নারী পুরুষ দুরকম মানুষই আছে তাদের ভেতর। দীর্ঘাঙ্গী চমৎকার দেহ সৌষ্ঠবের অধিকারিণী একটা মেয়েকে দেখলাম। মনে হয় সবে কৈশোরে পেরিয়েছে। একজন বৃদ্ধকেও দেখলাম। এক সারিতে দাঁড় করানো হলো 7 জনকে। ভয়ে কাঁপছে সবাই। বৃদ্ধ তো বসেই পড়ল কাঁপতে কাঁপতে। মহিলারা ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। কিছুক্ষণ অমনি রইল ওরা। ইতিমধ্যে কয়েকজনকে ভালো করে জ্বালিয়ে ফেলেছে অগ্নিকুণ্ডটা। কমলার রঙের লকলকে শিখা উঠেছে মানুষগুলোর মাথা ছাড়িয়ে। সব কিছু তৈরি। একজন একটা কাঠের বারকোশ এনে দিল লাল দাড়িওয়ালা পুরোহিতের হাতে। একটু আগে বিড়ালটাকে কোলে করে একটা টুলের উপর বসেছে সে। বারকোশটার হাতল ধরে বিড়ালের দিকে তাকিয়ে কিছু বলল। সঙ্গে সঙ্গে লাফিয়ে গিয়ে বারকোশের মাঝখানে বসে পড়ল বিড়ালটা। গভীর নিস্তব্ধতার ভেতর উঠে দাঁড়ালো পুরোহিত। বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ল। মনে হলো বিড়ালটার উদ্দেশ্যেই। ওটা এখন তার মুখোমুখি বসে। এরপর বারকোশটা ঘুরিয়ে ধরল সে। বিড়ালের পেছনটা চলে এলো তার সামনে। ধীর পায়ে এগিয়ে গেল লোকটা বন্দীদের দিকে। একেবারে বাইরের বন্দির সামনে গিয়ে দাঁড়ালো পুরোহিত। বারকোশ উঁচু করে ধরল। বিড়ালটা এবার উঠে দাঁড়ালো। ধনুকের মতো পিঠ বাঁকিয়ে থাবা নাড়তে লাগলো উপরে নিচে। পরের বন্দির সামনে চলে এলো পুরোহিত। একই ভঙ্গিতে বারকোশ উঁচু করে ধরল। একই ভঙ্গিতে এবারও বিড়ালটা থাবা নাড়ল। তৃতীয়, চতুর্থ, অবশেষে 5ম জনের সামনে এলো পুরোহিত। এ হচ্ছে সেই দীর্ঘাঙ্গিনী মেয়েটা। বারকোশ উঁচু করে ধরতেই খ্যাক ম্যাক করে চেঁচাতে গজরাতে শুরু করলো বিড়ালটা। তারপর হঠাৎ থাবা তুলে আছড়ে দিল মেয়েটার মুখ। রাতের নিস্তব্ধতা খান খান করে তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল মেয়েটা। দর্শকরাও সবাই হইচই করে উঠল। একটা মাত্র শব্দ বারবার আওড়াচ্ছে তারা। কালনের লোকদের মুখে বহুবার শুনেছি শব্দটা, ডাইনি, ডাইনি, ডাইনি। জল্লাদরা অপেক্ষা করছিল। এবার তৎপর হয়ে উঠল তারা। মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল আগুনের দিকে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো মেয়েটা নিজেকে মুক্ত করার। হাত পা ছুঁড়ে, শরীর মুচড়ে, আছড়ে কামড়ে চিৎকার করে সে ছুটে যেতে চাইল জল্লাদদের হাত থেকে। পারল না। দুদিক থেকে 2 জন 2 বাহু ধরে শূন্যে তুলে ফেলল তাকে। দর্শকরা মহা উল্লাসে চিৎকার করে উঠল আবার। এ তো খুন। সন্তুষ্ট গলায় বলল লিও। ঠান্ডা মাথায় খুন। আমি এ হতে দিতে পারি না। বলতে বলতে তলোয়ার বের করলো ও। আমি কিছু বলার জন্য মুখ খুলতে গেলাম, কিন্তু তার আগেই খোলা তলোয়ার হাতে প্রাচীর দরজার দিকে ছুটতেছে লিও। সেই সাথে চিৎকার। অজ্ঞাতা। আমি ঘোড়া ছোটালাম ওর পেছন পেছন। 10 সেকেন্ডের মাথায় অসভ্যদের মাঝখানে পৌঁছে গেলাম আমরা।
অবাক বিস্ময়ে তাকালো ওরা আমাদের দিকে। প্রথম দর্শনে অপদেবতা বা ভূত জাতীয় কিছু মনে করলো বোধ হয়। সেই সুযোগে জল্লাদদের একেবারে কাছে চলে গেলাম আমরা। ওকে ছেড়ে দাও, বদমাশের দল! ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠে এক জল্লাদের হাতে কোপ বসিয়ে দিল লিও। মেয়েটার হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেল লোকটা। জনতার দিকে তাকিয়ে অক্ষত হাতটা নাড়তে নাড়তে চিৎকার করে বলে চলল কিছু একটা। এই ফাঁকে হতবম্ব অন্য জল্লাদদের হাত থেকে নিজেকে সারিয়ে অন্ধকারের দিকে ছুটল দীর্ঘাঙ্গিনী মেয়েটা। এদিকে পুরোহিত এক লাফে উঠে দাঁড়িয়েছে, বারকোশটা এখনো তার হাতে। বিল্লিটাও বসে আছে বারকোশে। লিওর দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে দাঁত মুখ খিচিয়ে চিৎকার করতে লাগলো সে। লিও সমানে চেঁচিয়ে চলেছে ইংরেজি এবং আরও অনেকগুলো ভাষায়, তার বেশিরভাগই অকথ্য গালাগাল। হঠাৎ বিড়ালটা সম্ভবত চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে লাফ দিল বারকোশ থেকে, সোজা লিওর মুখ লক্ষ্য করে। মুখে থাবা পড়ার আগেই বা হাতে শূন্যই ওটাকে ধরে ফেলে লিও সর্বশক্তিতে আছাড় মারল মাটিতে। পড়ে আর নড়তে পারল না বিড়ালটা। দলামোচা পাকিয়ে মেউ মেউ করতে লাগলো। তারপর হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে আবার ওটাকে তুলে নিল লিও এবং ছুঁড়ে দিল আগুনের ভেতর। এই জঙ্গলিগুলোর উপাস্য দেবতা ওই বিড়াল। ওটার এহেন দশা দেখে ক্ষেপে উঠল ওরা। সমস্বরে ভয়ানক চিৎকার করতে করতে সাগরের ঢেউয়ের মতো ধেয়ে এলো আমাদের দিকে। একটা লোকের ধর থেকে মাথা নামিয়ে দিল লিও। পর মুহূর্তে দেখলাম আমি আর ঘোড়ার পিঠে নেই। বুনো উল্লাসে একদল অসভ্য টানতে টানতে আমাকে নিয়ে চলেছে আগুনের দিকে। পাথর খুঁড়ে গভীর একটা গর্ত করা হয়েছে, তার ভেতর জ্বলছে আগুন। টেনে হিঁচড়ে আমাকে গর্তের কিনারে ফিরিয়ে নিয়ে ফেললো ওরা। ঘাড় ফিরিয়ে চকিতের জন্যে দেখলাম 7-8 জন জঙ্গলির সাথে একা লড়ছে লিও। কিছুতেই এটে উঠতে পারছে না, তার মানে আর আশা নেই আমার। টানা হ্যাঁচড়ায় কুকুরের কামড়ানো হাতটায় যন্ত্রণা দ্বিগুণ হয়ে উঠেছে। তবু গর্তটার ভেতর চোখ পড়তেই ভুলে গেলাম সে যন্ত্রণার কথা। আগুনের শিখা আমার মাথা ছাড়িয়ে উঠেছে, ভেতরটা লাল গনগন করছে। তীব্র আঁচ গায়ে এসে লাগছে। আমাকে ঠেলে ফেলে দেওয়ার জন্যে তৈরি হলো ওরা। চোখ বুঝলাম আমি। জীবনের সমস্ত মধুর স্মৃতি মুহূর্তে ভেসে গেল চোখের সামনে দিয়ে। তারপর হঠাৎ শক্ত হয়ে চেপে বসা জ্যান্ত ভাতগুলো ঢিলে হয়ে গেল। না, আগুনে নয়, মাটির উপর চিত হয়ে পড়ে গেছি আমি। তাকিয়ে আছি উপর দিকে। যা দেখলাম কল্পনা অতীত। আগুনের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সেই পেট দর্শন পথ প্রদর্শক। তীব্র ক্রোধে কাঁপছে সে। এক হাত উঁচু করা বিশালদেহী পুরোহিতের দিকে। এখন আর একা নয়, সাদা আলখাল্লা পরা জনাভিষেক তলোয়ারধারী রয়েছে তার সঙ্গে। কালো চোখ সব কজনের, এশীয় চেহারা, গাল মাথা পরিষ্কার করে কামানো। একটু আগেই খ্যাপা ষাঁড়ের মতো গজরাচ্ছিল জঙ্গলিগুলো, এখন ছুটে পালাচ্ছে যে যেদিকে পারছে সেদিকে, যেন ভেড়ার পালে নেকড়ে পড়েছে। সাদা আলখাল্লাধারী পুরোহিতদের একজন, সম্ভবত দলনেতা, সামনে এগিয়ে এলো। জঙ্গলি পুরোহিতের দিকে তাকিয়ে ধমকাতে লাগলো সে। ভাষাটা কিছু কিছু বুঝতে পারলাম আমি। কুকুর। শান্ত মাপা মাপা স্বরে সে বলল, অভিশপ্ত কুকুর, জানোয়ারের উপাসক, পাহাড়ের সর্বশক্তিময়ী মায়ের অতিথিদের কি করতে যাচ্ছিলি? এজন্যই কি তোদের এতদিন বাঁচিয়ে রাখা হয়েছে? জবাব দে। কিছু বলার আছে তোর? তাড়াতাড়ি বল, তোর সময় ঘনিয়ে এসেছে। ভীত একটা আর্তনাদ বেরোলো লাল দাড়িওয়ালা বিশাল দেহির গলা চিরে। ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসল। প্রধান পূজারীর সামনে নয়, আমাদের পথ প্রদর্শক পেট দর্শন মূর্তির সামনে। হাউমাউ করে আউড়ে চলল সে ক্ষমা ভিক্ষার আবেদন। থাম, বলে উঠল প্রধান পুরোহিত।
উনি মায়ের প্রতিনিধি, বিচারের মালিক। আমি কান এবং কণ্ঠস্বর, যা বলার আমাকে বল। যাদেরকে ভদ্রভাবে সহৃদয়তার সাথে স্বাগত জানাতে বলা হয়েছিল তাদের হত্যা করতে গিয়েছিলে কি না? গিয়েছিলে কি না? ওহো, মিথ্যে বলে লাভ হবে না, আমি সব দেখেছি। তোকে ফাঁসানোর জন্যে ফাঁদ পেতেছিলাম আমরা, অনেক দিন বলেছি। ওসব বর্বর রীতি ছাড়, শুনিসনি, এবার তার মূল্য দে। তবু বেচারা ক্ষমা ভিক্ষা করে চলল। দূত প্রধান পুরোহিত বলল, আপনার মাধ্যমেই শক্তির প্রকাশ ঘটে, রায় দিন। ধীরে ধীরে হাত তুলল আমাদের পথ প্রদর্শক, আগুনের দিকে ইশারা করল। মুহূর্তে ছাইয়ের মতো সাদা হয়ে গেল লোকটার মুখ, আর্তনাদ করে পিছিয়ে গেল। জঙ্গলিদের সবাই পালিয়ে যায়নি, দু একজন রয়ে গিয়েছিল। তাদের দিকে তাকিয়ে কাছে আসার ইঙ্গিত করল পূজারী। ভয়ে কাঁপতে কাঁপতে 1 পা 2 পা করে এগিয়ে এলো তারা। দেখ, বলল সে, মা হেস এর বিচার দেখ, মা হেস এর বিচার দেখ। মার অবাধ্য হলে তোদের বেলায়ও এমন হবে। এখন তুলে আন তোদের সর্দারকে। কয়েকজন এগিয়ে এসে নির্দেশ পালন করলো, ফেলে দে ওই গর্তে। অপরকে পোড়ানোর জন্যে যে আগুন জ্বেলেছিস তাতে নিজেই পুড়ে মর। এবারও নিঃশব্দে নির্দেশ পালন করলো ওরা। মাংস চামড়া পোড়ার উৎকট গন্ধ ছুটল কয়েক সেকেন্ড, তারপর সব আবার আগের মতো। শোন তোরা, পুরোহিত বলল, ওর পাওনা শাস্তি ও পেয়েছে। এই বিদেশিরা যে মেয়েটাকে বাঁচিয়েছে তাকে কেন ও খুন করতে চেয়েছিল জানিস? তোরা ভাবছিস ডাইনি বলে, শুনে রাখ, তা নয়। মেয়েটিকে ও স্বামীর কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, পারেনি, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এ কাজ করতে যাচ্ছিল। কিন্তু চোখ দেখেছে, কান শুনেছে, কণ্ঠস্বর কথা বলেছে এবং দূত বিচার করেছেন। পর্বত গর্ভের অগ্নি সিংহাসনে বসে এমনি চুল চেরা বিচার করেন হেসা। 13 একে একে প্রায় পা টিপে টিপে চলে গেল আতঙ্কিত জঙ্গলিরা। প্রভু, কালন রাজসভার পরিষদরা যেমন বলে তেমন বিকৃত গিরিকে বলল প্রধান পুরোহিত। আপনি আঘাত পেয়েছেন কিনা জিজ্ঞেস করব না, কারণ জানি পবিত্র নদীতে পা রাখার মুহূর্ত থেকে অদৃশ্য এক শক্তি রক্ষা করেছে আপনাদের। তবু অপবিত্র হাত আপনাদের উপর পড়েছে, মায়ের নির্দেশ। আপনারা চাইলে ওদের প্রত্যেককে আপনাদের সামনে হত্যা করা হবে। বলুন, তাই চান? না, জবাব দিল লিও। ওরা বর্বর, অন্ধ। আমরা চাই না আমাদের জন্যে আরও রক্ত ঝরুক। আমরা চাই, বন্ধু কি বলে ডাকবো আপনাকে? আরস, বন্ধু আরস। আপাতত আমরা চাই খাবার আর আশ্রয়। তারপর যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে চাই আপনি যাকে মা বলছেন, যার খোঁজে আমরা এত দূরের পথ পাড়ি দিয়ে এসেছি তার কাছে। মাথা নুয়ে আরস জবাব দিল, খাবার এবং আশ্রয় তৈরি, বিশ্রাম নিন। কাল সকালে যেখানে চাইবেন সেখানে নিয়ে যাব, সেরকমই নির্দেশ দেয়া হয়েছে আমাকে। গজ 50 দূরে পাহাড়ের গায়ে একটা দালানের কাছে আমাদের নিয়ে গেল আরস। ভেতরে ঢুকে মনে হলো অতিথিশালা। অন্তত এ মুহূর্তে ঘরটাকে সেভাবেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। প্রদীপ জ্বলছে, ঘর গরম রাখার জন্যে আগুনও জ্বালানো হয়েছে। 2টো কামরা বাড়িটায়, প্রথমটার ভেতর দিয়ে দ্বিতীয়টায় যেতে হয়। এই দ্বিতীয় ঘরটাতেই আমাদের শোয়ার বন্দোবস্ত করা হয়েছে। ভেতরে যান, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন, বলল আরস। আমার দিকে ফিরে যোগ করল, তারপর আপনার কুকুরে কামড়ানো হাতের চিকিৎসা হবে। আমার হাত কুকুরে কামড়েছে আপনি জানলেন কি করে? আমার কণ্ঠে বিস্ময়। জবাবটা এড়িয়ে গেল আরস, শুধু বলল, জেনেছি এবং সে মতো ব্যবস্থাও করা হয়েছে। চলুন দয়া করে। ঘরের ভেতর লোহার পাত্রে কুসুম গরম পানি রাখা ছিল। হাত মুখ ধুয়ে নিলাম। ধবধবে সাদা চাদর পাতা বিছানার উপর পরিষ্কার কাপড়,
আগে থাকতেই রেখে দেয়া হয়েছে আমাদের জন্যে, পরে নিলাম। তারপর আমার হাতের চিকিৎসা করলো আরস। লিওর বেঁধে দেয়া পট্টি খুলে ফেলে মলম লাগিয়ে নতুন পট্টি বেঁধে দিল। বাইরের ঘরে এসে দেখি খাবার সাজানো। খেয়ে নিয়ে আবার ঢুকলাম শোবার ঘরে। বিছানায় শুতে না শুতেই ঘুম। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। কোনো শব্দ পাইনি, তবু কেন যেন মনে হচ্ছে কেউ এসেছে ঘরে। চোখ মেললাম। হ্যাঁ, যা ভেবেছি তাই। ছোট্ট একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে, তাতে অন্ধকার দূর হওয়ার চেয়ে আরও গাঢ় হয়েছে যেন। দরজার কাছে দাঁড়িয়ে আছে অস্পষ্ট পেতের মতো একটা মূর্তি। প্রথমে ভাবলাম সত্যি বুঝি ভূত। তারপর মনে পড়ল আমাদের কাফন মোড়া লাশের মতো পথ প্রদর্শকের কথা। হ্যাঁ, সেই। লিওর বিছানার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল সে। তারপর হঠাৎ আকুল কণ্ঠে বিলাপ করে উঠল। তাহলে যা ভেবেছিলাম তাই। কাফনের মতো পোশাকের আড়ালে ওটা নারী, আর ও বোবাও নয়, দিব্যি কথা বলতে পারে। আরে, পুরো কাপড়ে ঢাকা হাত দুটো মোচড়াচ্ছে, যেন অকথ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। একটু পরে দেখলাম ঘুমান্ত লিও। ও যেন ওর উপস্থিতির প্রভাব অনুভব করতে শুরু করেছে। ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠে অস্পষ্ট গলায় আরবিতে ডাকল সে, আয়শা, আয়শা। অত্যন্ত লঘু পায়ে প্রায় হাওয়ায় ভর করে এগিয়ে এলো মূর্তি। উঠে বসল লিও, চোখ বোঝা, অর্থাৎ এখনো ঘুমে অচেতন। আলিঙ্গনের ভঙ্গিতে দুহাত বাড়িয়ে দিয়ে আবার বলল, আয়শা, আমার আয়শা। জীবন মৃত্যুর ভেতর দিয়ে কতদিন ধরে খুঁজছি তোমাকে। এসো দেবী, আমার আকাঙ্ক্ষিতা, আমার কাছে এসো। আর একটু কাছে এগোলো মূর্তি। স্পষ্ট দেখতে পাচ্ছি সে কাঁপছে। এবার তার হাত দুটো প্রসারিত হলো। লিওর বিছানার পাশে গিয়ে থামল সে। যেমন উঠেছিল তেমনি ঘুমের ঘোরে শুয়ে পড়ল লিও। ওর গায়ের কম্বলটা পরে গেছে। উন্মুক্ত বুকের উপর পড়ে আছে চামড়ার থলেটা। আয়শার চুল রয়েছে তার ভেতর। স্থির চোখে তাকিয়ে রইল মূর্তি থলেটার দিকে। তারপর একটু একটু করে এগিয়ে গেল তার হাত। থলের মুখ খুলল। কোমল হাতে বের করে আনলো চকচকে চুলের গোছাটা। অনেকক্ষণ তাকিয়ে রইল সেটার দিকে। তারপর আবার চুলগুলো রেখে থলের মুখ বন্ধ করে দিল সে।